আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সকল শিক্ষার্থীকে আমার অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি জানি সবাই এখন খুবই ফ্রি হয়ে চলাফেরা করতেছো। যারা লেখাপড়া করছে তারাই সফল কাম হবে, আর যারা লেখাপড়া করে নাই তাদের পরীক্ষা বিফলে যাবে। তো চলুন আজকের অনলাইন ক্লাসটা আমরা সবাই উপভোগ করি। আমি মোহাম্মদ সরাউদ্দিন, অ্যাসিস্ট্যান্ট টিচার ইন ইংলিশ at Rashford High School, ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইনস্ট্রাক্টর, নোয়াখালী টেকনিক্যাল ট্রেনিং সেন্টার। আজকের আমার অনলাইন ক্লাসে আমি সপ্তম শ্রেণীর ইংলিশ সেকেন্ড পেপারের গ্রামার অংশ রাইট ফর্ম অফ ভার্বস, যেটি সকল শিক্ষার্থীর জন্য খুবই ইম্পর্টেন্ট। তোমরা দেখতে পাচ্ছ টুডে আওয়ার টপিক ইজ সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ রাইট ফর্ম অফ ভার্বস। ষষ্ঠ শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত সকল শিক্ষার্থীর জন্য এই অধ্যায়টি খুবই গুরুত্বপূর্ণ। তো রাইট ফর্ম ভার্বস অনেকগুলো ভাগে আমি বিভক্ত করেছি। আজকে পার্ট 1 নিয়ে আমি আলোচনা করব। রাইট ফর্ম ভার্বস যদি কেউ ভালো করে শিখতে পারে, আয়ত্ত করতে পারে, তাহলে সে একটা সেন্টেন্সের মধ্যে সাবজেক্ট মেশিন ভার্ব কিভাবে বসাতে হয় সেটা সে আয়ত্ত করতে পারবে। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা একটি খাতা এবং কলম নিয়ে বসবে এবং আমার এই অনলাইন ক্লাসটি খুবই আনন্দ সহকারে উপভোগ করবে। আমি এই বিশ্বাস রেখে আজকের অনলাইন ক্লাসটি তৈরি করেছি। তো চলো দেখা যায় আজকের সাবজেক্ট প্লাস ভার্ব এগ্রিমেন্ট অর্থাৎ রাইট ফর্ম ভার্বস টপিকে কি থাকছে। রাইট ফর্ম ভার্বস করতে গেলে আগে আমাদেরকে জানতে হবে হোয়াট ইজ ভার্ব, অর্থাৎ ভার্ব কি, ভার্ব কাকে বলে। বাংলাতে আমরা জানি, বাংলা ব্যাকরণ আমাদের সবার একটা অধ্যায় আছে ক্রিয়া। ক্রিয়া অধ্যায়টি যদি কেউ ভালো করে আয়ত্ত করতে পারে বাংলাতে, তার ইংলিশে ভার্ব অধ্যায়টি আয়ত্ত করা খুবই সহজ হবে। প্রথম আমরা দেখি হোয়াট ইজ ভার্ব, অর্থাৎ ভার্ব কাকে বলে, ভার্ব কি। যে শব্দের দ্বারা কোনো কিছু করা, হওয়া, থাকা ইত্যাদি বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়া বলে। আমি এখানে একটা অনুরোধ করব সকল শিক্ষার্থীকে, যদি ভার্ব অধ্যায়টি ভালো করে আয়ত্ত করতে চাও, অবশ্যই বাংলা সেকেন্ড পেপারে ক্রিয়া অধ্যায়টি ভালো করে আয়ত্ত করবে। স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি 4টা ছবি আছে। তো প্রথম ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি দুটো বাচ্চা রান্না বান্না করতেছে, রান্না করার চেষ্টা করতেছে। তো এটা হচ্ছে তারা কুক, অর্থাৎ কাজটা কি কুক বা রান্না করা। তাদের কাজটা যদি আমরা বাংলাতে চিন্তা করি, সেটা হচ্ছে রান্না করা, অর্থাৎ সে রান্না করার জন্য চেষ্টা করতেছে, তারা রান্না করে। এখানে কাজটা কি, কুক, অর্থাৎ রান্না করে। এরপর আমরা দেখতে পাচ্ছি নিচের পিকচারে দুটো বাচ্চা বল খেলতেছে, বল খেলে। তাহলে তাদের কাজটা কি, তারা কি কাজ করে, তারা খেলে। একটা বল দুইজনে মিলে খেলে। এই যে তাদের যে কাজটা, এটা হচ্ছে ক্রিয়া বা ভার্ব। বাংলাতে বলতে পারি আমরা খেলা করে, আর ইংলিশে বলবো প্লে, অর্থাৎ খেলা করে। পরে ডান পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি উপরে একটা স্টুডেন্ট পড়ে, সে বই খুলে পড়ে বা দেখে। তাহলে পড়ে, তার কাজটা এখন কি করে, সে পড়ে। এই পড়াটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া, ইংরেজি হচ্ছে রিড, অর্থাৎ পড়ে। নিচের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন স্টুডেন্ট পড়তে পড়তে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। তার কাজটা এখন কি, সে ঘুমায়, পড়া রেখে দিয়ে সে ঘুমায়। এই যে তার যে ঘুমানোর কাজ, সেটা হচ্ছে ভার্ব বা ক্রিয়া। এগুলো হচ্ছে করা ভার্ব। আমরা এই প্রথম অধ্যায়ে, আজকে প্রথম অংশে ভার্বের পার্ট 1-এ আমরা শিখব করা ভার্ব। আমি আবার আলোচনা করছি। প্রথম বাম পাশের ছবির উপর অংশ দেখতে পাচ্ছি দুটো বাচ্চা রান্না করে।
কুক, এটা ভার্ব। নিচের ছবিতে দেখতে পাচ্ছি দুটো বাচ্চা বল খেলে, খেলে বা প্লে, এটা ভার্ব। ডান পাশের ছবির উপর অংশে দেখতে পাচ্ছি একজন স্টুডেন্ট পড়ে, কাজ কি? পড়া, এই পড়াটা ভার্ব। এর পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন স্টুডেন্ট পড়তে পড়তে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লো টেবিলের উপরে, কাজটা এখন কি তার? ঘুমানো, এই ঘুমানোটা ভার্ব। পরবর্তী স্লাইডে আমরা যাই, শিক্ষার্থীরা দেখো। এবার আমরা নিচে চিত্রগুলো দেখে ভার্বের উদাহরণগুলো বুঝে নিব। যেমন আমরা প্রথম ছবিতে দেখতে পাচ্ছি দড়ি টানে, অর্থাৎ ফুল এ রোপ। চারজন বাচ্চা দড়ি টানে, তাদের কাজটা এখন কি? তারা দড়ি টানে, এই যে কাজটা করে এটা হচ্ছে ভার্ব। এরপরে পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি দৌড়ে। আমরা দেখতে পাচ্ছি কয়েকজন বাচ্চা মাঠে দৌড়ে, তাদের কাজটা এখন কি? তারা দৌড়ে, অর্থাৎ ইংলিশ বলে রান, এই রানটাই ভার্ব। পরের পাশের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি এয়ারপোর্টে হয়তো যাবে, এয়ারপোর্টে বসা অবস্থায় একটা প্লেন উড়ে যায়, সেটা দিয়ে তাকিয়ে আছে, তিনি কাজ করেন দেখে। প্লেনটা উড়ে যাচ্ছে, তিনি দেখেন, এই দেখাটা হচ্ছে তার কাজ, আর কাজটা হচ্ছে ভার্ব। আর দেখা ইংলিশ ওয়াচ, মানে দেখা। নিচের ছবির বাম পাশে আমরা দেখতে পাচ্ছি একটা স্টুডেন্ট কয়েকটা কালার পেন নিয়ে বসে কি যেন আঁকে, তার কাজটা কি? আঁকে, অর্থাৎ সে এখন আঁকে, আঁকার চেষ্টা করে বা আঁকতেছে, তার এই কাজটা হচ্ছে ভার্ব, করা। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একজন ব্যক্তি লিখে, তার কাজটা এখন কি? লেখা। এই যে সে একটা কাজ করে লেখা, এই লেখাটা হচ্ছে ভার্ব, অর্থাৎ ক্রিয়া, অর্থাৎ রাইট। পরের ছবিতে আমরা দেখতে পাচ্ছি একটা ক্লাসরুমে একজন শিক্ষক ক্লাস করায়, আর কয়েকজন ছাত্রছাত্রী বা স্টুডেন্ট বসা আছে। শিক্ষক যে শিক্ষা দেন এটা হচ্ছে টিচ, তাদের কিছু শিক্ষা দিচ্ছে, ক্লাস ইন দ্য ক্লাস। সো এই শিক্ষা দেওয়া হচ্ছে টিচ, এই টিচটা হচ্ছে ভার্ব। তাহলে শিক্ষার্থীরা ছটা ছবির মধ্যে আমরা দেখতে পাচ্ছি দড়ি টানে, কাজটা হচ্ছে ফুল হয় রোফ, দিস ইজ এ ভার্ব। নেক্সট ফিকে আমরা দেখতে পাচ্ছি some students are running, they run, run is a verb. And next picture, a man sitting and watch a flying plane, watch is a verb. And next picture we can see a student draw, draw is a verb. And in the next picture we see a person writes, write is a verb. And at last, in the last picture we see a teacher teaches in the class, so teach is a verb. So go to next slide. Okay dear students, এবার নিচে চিত্রগুলো দেখে বলো তো, দেখি তোমরা কোন চিত্রে কি কাজ হয়। তোমরা এই কাজটা করবে, নাম্বার 1 লিখে বাচ্চাটা কি করে, নাম্বার 2 লিখে ও বাচ্চাটা কি কাজ করে, নাম্বার 3 লিখে এই বাচ্চাটা কি করে, নাম্বার 4। অর্থাৎ এইভাবে 8টা ছবির মধ্যে তোমরা বিশ্লেষণ করবে কোন ছবির মধ্যে বাচ্চারা কি কাজ করে, অর্থাৎ তাদের কাজের ধরনটা কি। যেমন আমি একটা উদাহরণ দিই, নাম্বার 1 ফিকে তোমরা দেখতে পাচ্ছ একটা বাচ্চা টিথ ব্রাশ করে, অর্থাৎ ব্রাশ হিজ টিথ। সো এখানে ভার্ব হচ্ছে ব্রাশ, ব্রাশ হিজ টিথ, সে তার দাঁত মাজে, ব্রাশ ইজ এ ভার্ব। নাম্বার 2 তেও কি দেখতে পাচ্ছ যে একটা বাচ্চা পানি পান করে, এই যে পান করা ড্রিঙ্ক, এই ড্রিঙ্ক শব্দটা হয়। এইভাবে তোমরা 8টি পিকচার বিশ্লেষণ করো, এগুলো চিন্তা করো এবং নাম্বার দিয়ে লেখো কোন ছবির মধ্যে কি কাজ হচ্ছে, ভার্বটা কি। দেখো ভার্বটা যদি আমরা ভালো আয়ত্ত করতে পারি, আমরা ইংরেজিতে যে কোনো কিছু লিখতে পারবো, ইংরেজিতে বলতে পারবো।
তো চলো পরবর্তী স্লাইডে যাই আমরা। কাইন্ডস অফ ভার্ব। ভার্বের অনেকগুলো প্রকারভেদ আছে, তো আমরা শুরু থেকে শুরু করছি। কিছু ভার্ব বাক্যের অর্থ সম্পূর্ণ করে, কিছু ভার্ব বাক্যের অর্থ অসম্পূর্ণ করে, অর্থাৎ বাক্যের অর্থ আরো রয়ে যায়। তোমরা জানো বাংলা ব্যাকরণ, আমরা জানি দুটো ভার্ব, অর্থাৎ সমাপিকা ক্রিয়া আর অসমাপিকা ক্রিয়া। সমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া বাক্যের অর্থ সম্পূর্ণ করে, সেটা হচ্ছে সমাপিকা ক্রিয়া। আর অসমাপিকা ক্রিয়া হচ্ছে যে ক্রিয়া বাক্যের অর্থ অসম্পূর্ণ করে, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। সো ইংলিশে এরকম কাইন্ডস অফ ভার্ব, অর্থাৎ ক্রিয়ার প্রকারভেদ। ফিনিট বা নন ফিনিট। ফিনিট মানে ফিনিশ শব্দ থেকে ফিনিট ভার্বটা আসছে। ফিনিশ মানে শেষ করা, সমাপ্ত করা। সো ফিনিট ভার্ব হচ্ছে সমাপিকা ক্রিয়া, অর্থাৎ যেটা বাক্যের অর্থ সম্পন্ন করে। আমরা দেখতে পাচ্ছি যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পন্ন হয় তাকে ফিনিট ভার্ব বা অসমাপিকা দুঃখিত, এখানে সমাপিকা ক্রিয়া হবে, সমাপিকা ক্রিয়া বলে। যেমন আমি বল খেলতে পছন্দ করি, এই যে পছন্দ করে লাস্টে শেষে যে শব্দটা হয় সেটা হচ্ছে ফিনিট ভার্ব। তাহলে বাংলাতে আমরা ফিনিট ভার্ব চিনবো কিভাবে? যেটা বাক্যের শেষে বসে সেটা হচ্ছে ফিনিট ভার্ব, মানে সমাপিকা ক্রিয়া। আর ইংরেজিতে উদাহরণ দেখি, আই লাইক টু প্লে ফুটবল অর আই লাইক টু প্লে বল। এই যে আই সাবজেক্ট, এরপরে যে ভার্বটা বসে সেটা হচ্ছে ফিনিট, অর্থাৎ বাক্যের অর্থ সম্পন্ন করে। আই লাইক আমি পছন্দ করি, কি করতে পছন্দ করি? টু প্লে বল, বল খেলতে পছন্দ করি। তাহলে এখানে লাইক হচ্ছে ফিনিট ভার্ব। এবার নন ফিনিট ভার্বে আছে যে ভার্ব দ্বারা বাক্যের অর্থ সম্পূর্ণ হয় না, অর্থাৎ বাক্যের অর্থ অসম্পূর্ণ থেকে যায়, সেটা হচ্ছে নন ফিনিট ভার্ব। ইংরেজিতে বলা হয় অসমাপিকা ক্রিয়া। যেমন আমি বল খেলতে পছন্দ করি, যদি বলে আমি বল খেলতে, তাহলে বাক্যটা শেষ হলো, বাক্যটার অর্থ এখনো রয়ে গেছে, বার্তা পরিপূর্ণ অর্থ প্রকাশ করে নাই বলে সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। ইংরেজিতে বলা হয় নন ফিনিট ভার্ব। আমরা কিভাবে চিনবো? বাংলাতে চিনবো যে ভার্বের শেষে তে শব্দটি থাকবে, অর্থাৎ অর্থ সম্পূর্ণ অসম্পূর্ণ রাখে, সেটা হচ্ছে অসমাপিকা ক্রিয়া। আর ইংরেজিতে চিনবো কিভাবে? যে ভার্বের আগে টু থাকে, টিও টু, এই যে তে অর্থ প্রকাশ করার জন্য ইংলিশে টু বসে। আর টু প্লে, টু গো, টু ইট, টু ড্রিঙ্ক, টু রাইট, লিখতে, পড়তে, খেতে, যেতে, এই যে কথাগুলো সবগুলো নন ফিনিট ভার্ব, বাংলার বলা অসমাপিকা ক্রিয়া। তাহলে আশা করি তোমরা বুঝছো ফিনিট ভার্ব আর নন ফিনিট ভার্ব কাকে বলে। তোমরা উদাহরণ কয়েকটা লিখবে, বাংলা লিখবে, ইংরেজিতেও লিখবে, খাতা কলম নিয়ে বসবে। তো শিক্ষার্থীরা আজকে এই পর্যন্ত। পরবর্তী ভিডিওতে, পরবর্তী ক্লাসে অর্থাৎ পার্ট 2 তে আমি আলোচনা করব ভার্বের আরো যে প্রকারভেদ যেগুলো আমাদের জন্য খুবই দরকার, অর্থাৎ রাইট ফর্ম ভার্বস করতে গেলে আমি শুরু থেকে শুরু করলাম, এবং পরবর্তী যে পার্ট 2 দিব সেখানে আরো গুরুত্বপূর্ণ তথ্য থাকবে, গুরুত্বপূর্ণ বিষয় থাকবে। যদি অধ্যায়টি আলোচনাতে তোমাদের মানে উপকার হয়, তাহলে আমি এটাতে অনেক খুশি হব। এবং এই রাইট ফর্ম ভার্বস অধ্যায়টি ভালোভাবে আয়ত্ত করতে পারলে তোমাদের গ্রামারের আরো অন্যান্য অধ্যায় খুবই সহজ হয়ে যাবে। তো আম, আমার সাথে থাকার জন্য, এতক্ষণ পর্যন্ত আমার সাথে থাকার জন্য তোমাদেরকে অজস্র ধন্যবাদ। আশা করি তোমরা আমার ক্লাসে খুব উপকৃত হবে এবং আমার ক্লাসটা উপভোগ করেছো। আম, এবং পরবর্তী ক্লাস উপভোগ করার জন্য পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে আজ এই পর্যন্তই শেষ করলাম। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।